নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি যেরকম বলেছিলাম আমরা এনএম পরীক্ষার 30 দিনে 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি 9-10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই, সেই বই দিয়ে আমরা সিলেবাসটা শেষ করব বায়োলজির। ঠিক আছে, তো লাইফ সায়েন্সের অলরেডি একটা ভিডিও পোস্ট হয়ে গেছে আগের দিন। আজকে আমরা সেকেন্ড ভিডিও পড়ছি। ঠিক আছে, সেকেন্ড ভিডিওতে আগের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও, ঠিক আছে, ফার্স্ট টপিক সেইটা ছিল যে বৈশিষ্ট্য। ঠিক আছে, সেটা ছিল জীবনের প্রধান বৈশিষ্ট্য। তো সেখান থেকে কি কি এমসিকিউ হতে পারে, যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। এবং আমি খুব সুন্দর করে আমি এমন করে ক্লাসটা নিয়েছি বা পড়ানোর চেষ্টা করেছি যাতে ওই ভিডিওটা দেখার পর আর বই না পড়লেও চলবে, কেন কি বই তো তোমার চোখের সামনে আমি রেখেইছি। এবং তার সাথে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি ডিটেলসে পড়িয়েছি এবং রিলেটেড তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা কিছু প্রশ্ন হতে পারে সামনাসামনি, সেগুলো নিয়েও একটু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, আজকে আমাদের সেকেন্ড টপিক। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারের এটা সেকেন্ড টপিক এবং আমাদের সেকেন্ড ভিডিওও চলছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের টপিক কি না, জীবের উৎপত্তি। ঠিক আছে, হিসাবে আজকে আমাদের টপিকে এটাই আছে যে জীবের উৎপত্তি নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। কি না আজকের টপিক হচ্ছে জীবের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। আজকের হচ্ছে অরিজিন অফ লাইফ। এই যে টপিকটা, ঠিক আছে, এই যে টপিকটা, এটা ভীষণ ভাইটাল টপিক একটা। এটা ভীষণ ভাইটাল টপিক বলার এই জন্যই কারণ হচ্ছে যে এটা তোমার যে কোনো পরীক্ষা, ঠিক আছে, যে কোনো পরীক্ষার্থী তার জন্যে। আচ্ছা, আমি আবারও বলে দিই একটু টার্গেট অডিয়েন্স কারা আমাদের বেসিক টার্গেট অডিয়েন্স হচ্ছেন তারা সবাই যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে কোনো পরীক্ষা দিচ্ছে। এটা ক্লাস 9-এর স্টুডেন্টরা অবশ্যই দেখবে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাদের তো রেগুলার পড়ার মধ্যেই পড়ছে। আচ্ছা, ক্লাস 9-10-এর যারা এসএলএসটি পরীক্ষা যারা দিয়েছেন তাদের তো আর পড়ার দরকার নেই, কিন্তু যারা দেবেন ইন ফিউচার যদি হয় তাদের জন্য কিন্তু মাধ্যমিকের সিলেবাসের এই জায়গাটা পড়ার পর তাদের আরও এগিয়ে যেতে হবে। এই জায়গাটা টেক্সট বুকটা সবারই ক্লিয়ার থাকার দরকার আছে, অতএব তাদের জন্য অবশ্যই। ঠিক আছে, বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টরা যাদের 11-12-এর সিলেবাসটা তো তাদের সিলেবাস, বাট তাদের কিছু জায়গায় কনফিউশন রয়ে গেছে, তো তারা একবার মাধ্যমিকের বইটা যারা রিভিশন করতে চায় তাদের জন্য এইটা। আর বিশেষ করে আমি এখন এই মাসে এখন যেটা বানাচ্ছি, যেহেতু তোমাদের 19 অক্টোবর পরীক্ষা, তো তার জন্য জেএনএমের স্টুডেন্টরা একদম শুধু তোমাদের জন্য এখন এই মুহূর্তে এটা বানানো হচ্ছে। বাকি যাদের নাম আমি বললাম তাদের সবার জন্য এই ভিডিওটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, বেশ, চলো শুরু করা যায়। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে জীবের উৎপত্তি। আজকের টপিকই হচ্ছে জীবের উৎপত্তি। এবং এই যে আর্থে, পৃথিবী পৃষ্ঠে জীবন এলো কোথা থেকে, সেই টপিকটা বা সেই জিনিসটাই আলোচনার বিষয়। এবং বিশ্বাস করবে না হয়তো তোমরা যে এখান থেকে প্রচুর প্রশ্ন হতে পারে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রশ্ন কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি বিশেষ করে ওই জন্য যে বইয়ে সেখানে হাইলাইট আগেই করে রেখেছি, তারপরও আমি হাইলাইট করে তোমাদেরকে পয়েন্ট ধরে পড়িয়ে দেবো। দেখো, বই অনুযায়ী আমরা বলেইছি প্রথমে আমরা বই শেষ করব। আমাদের টার্গেটই হচ্ছে বই শেষ করা একদম সবার জন্য। এই জন্যই আমি এই সিরিজের কনসেপ্টটা রেখেছি। সম্ভবত 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তো 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, কিন্তু তখনও কিন্তু প্রাণের সৃষ্টি হয়নি। ঠিক আছে, 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হলেও তখন কিন্তু প্রাণের সৃষ্টি হয়নি। অতএব 500 কোটি বছর আগে যদি পৃথিবীর সৃষ্টিও হয়ে থাকে, এবং পৃথিবীর সৃষ্টি হওয়ার আমরা অনেক রকম থিওরিজ জানি, তার মধ্যে যে কোনো একটা থিওরিজ ধরে আমি বলছি যে পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে, বাট অ্যাট দ্যাট টাইম যে প্রাণের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু না। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর পৃথিবী প্রথমেই ছিল জ্বলন্ত। ঠিক আছে, জ্বলন্ত ছিল এবং এই জ্বলন্ত হওয়ার কারণের ফলে যেটা সমস্যা হয়েছিল যে পৃথিবী কিন্তু সেই সময় অতিরিক্ত হিট ছিল। ঠিক আছে, এত বেশি হিট, এমনকি আমরা এখন জানি যে পৃথিবীর যে কেন্দ্র সেই পোর্শনটা হিট, বাট সেই সময় কি ছিল, যখন শুরুর দিকে, তখন যে পরিধির জায়গা যেখানে আমরা বসবাস করি সেইটাও হিট অবস্থায় ছিল। এবং যেহেতু হিট আমরা জানি অধিক টেম্পারেচারে কোনো মতেই, যেমন আমাদের শরীর যখনই বেশি টেম্পারেচারের সামনে থাকে তখন কিন্তু শরীর জ্বলে যায়, সারভাইভ করতে পারে না। সেই রকম অধিক টেম্পারেচারে কোনো মতেই কিন্তু আমাদের জীবদেহ টিকবে না, তার জন্য কোনো জীব সৃষ্টিও হয়নি। ঠিক আছে,
তাহলে দেখো এখন যেটা বলছে যে প্রথম পৃথিবী ছিল গ্যাস ও বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ড। তাহলে শুরুর দিকে যেটা আমি বললাম এই মুহূর্তে একটু আগেই বললাম যে প্রথম দিকে কিন্তু কী ছিল, যে আগুনের পিণ্ড ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু আর কোনো হোপ প্রথম দিকে কোনো ছিল না। ধীরে ধীরে কি হলো, পৃথিবী ঠান্ডা হলো। তো অবশ্যই যে এই আর্থে যদি প্রাণ সৃষ্টি করতে হয় তাহলে তাকে কি করতে হবে, তাকে কুল করতে হবে, ঠিক আছে। তো যখনই টেম্পারেচার রিডিউস হলো তখন আস্তে আস্তে, এবং বারবার বলছি যে টেম্পারেচার রিডিউস হয়েছে, বাট টেম্পারেচার কিন্তু এখনও তক আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রমণ্ডল যেটা, সেখানে কিন্তু টেম্পারেচার হাই। তাহলে যে সারফেস এরিয়া যেটা আমাদের একদম মাটি যেখানে তৈরি হয়েছে, সেখানে কিন্তু টেম্পারেচার শুরুর দিকে রিডিউস হয়েছে, এবং টেম্পারেচার শুরুর দিকে রিডিউস হওয়ার পর আস্তে আস্তে যেখানে ওয়াটার বডি রয়েছে, ঠিক আছে, ওয়াটার বডি রয়েছে, সেখানে কিন্তু আস্তে আস্তে প্রাণের সৃষ্টি হওয়ার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। এবং কিভাবে সেই টেন্ডেন্সি শুরু হয়েছে আমরা দেখব। যে দেখো একটা জিনিস, যে প্রাণের সৃষ্টি হওয়াটা একটা খুবই একটা সিকোয়েন্সে আস্তে আস্তে হয়েছে, জিনিসটা একসাথে তো হয়নি। তো তার জন্য এবারে দেখো আর্থ যখন সৃষ্টি হয়েছে, আর্থে কি হয়েছে, আর্থ আমরা জানি যে সে বাই ডিফল্ট সে বিভিন্ন মিনারেলস নিয়ে গঠিত, ঠিক আছে, বিভিন্ন রকম মিনারেলস রয়েছে, ঠিক আছে। যেমন ধরো যেমন ভারী মৌল রয়েছে, ঠিক আছে, লোহা, নিকেল, আচ্ছা। এছাড়া মাঝের দিকে কি হয়েছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, এছাড়া রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, এইসব। তো এই সমস্ত কিছু নিয়েই পৃথিবীটা ছিল শুরুর দিকে, যখন উত্তপ্ত অবস্থায় ছিল। যখন ধীরে ধীরে ঠান্ডা হলো তখন অ্যাজ যাদের সুবিধা মতন, ঠিক আছে, যার যেখানে যে ধরো লোহার সুবিধা হয়েছে কোথায়, যে সে নিচের দিকে থাকবে, কেন্দ্রের দিকে, আচ্ছা। সিলিকনের সুবিধা হচ্ছে কোথায়, সে মাঝখানে থাকবে। এইভাবে বিভিন্ন মৌলগুলি সে নিজ নিজ জায়গা অধিকার করেছে। বাট এইটাও ঘটনা যে আমরা পরে জানতে পারবো, দেখো যে অনেক মৌল আছে এবং অনেক গ্যাসও আছে, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, এরা কিন্তু একা একা থাকতে পারে না। সময়ের সাথে সাথে এখানে দেখো এই জায়গাটা, যে তাপমাত্রা কি হয়েছে এখানে, যে তাপমাত্রা হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। এবং যেহেতু মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না, তার জন্য এরা কি করেছে, একে অপরের সাথে যুক্ত হয়েছে এবং কার্বাইড, নাইট্রাইড, অক্সাইড ইত্যাদি তৈরি করেছে, ঠিক আছে। আর কি হয়েছে না, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন বিভিন্ন যৌগ পরে সায়ানোজেন, CN2, আচ্ছা, মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি তৈরি করেছে। ফলে যেহেতু পসিবল না এদের একা একা থাকা, তার জন্য এরা এইগুলোতে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। এইটা একটা আমরা, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে শুরুতেই একসাথে কিন্তু কোনো পরিবর্তন হয়ে যায়নি, আর আস্তে আস্তে কিন্তু তারা কি হয়েছে, যে একটা সিঙ্গেল থেকে ডাবল দুটো জিনিস মিলে আবার একটা যৌগ তৈরি করেছে, যেখানে জলও তৈরি হয়েছে, মিথেনও তৈরি হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। বাট তোমরা খুব পরিষ্কারভাবে দেখছো এখনও কিন্তু জীবন তৈরি হয়নি। তো জীবন তৈরি হতে আরও সময় লাগছে। এরপর দেখো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, তার জন্য আমি এই জায়গাটা একটু মেনশন করছি। দেখো সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি। ক্যান ইউ ইমাজিন এখন আমাদের তাপমাত্রা কত থাকে? এখন আমাদের থাকে 40 ডিগ্রি টেম্পারেচার গ্রীষ্মকালে, আর শীতকালে থাকে 10 ডিগ্রি টেম্পারেচার। বাট সেই সময় পৃথিবীতে কত ছিল তাপমাত্রা? 5000 থেকে 6000। তো স্বভাবতই আমরা এটা বুঝতে পারছি যে ওই তাপমাত্রাতে প্রাণ সৃষ্টি করার সুবিধাও ছিল না, এবং এটাও স্বভাবত বুঝতে পারছো যে এটা একটা MCQর প্রশ্ন, যে সেই সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল। কখন না, যখন পৃথিবীটা 500 কোটি বছর পূর্বে যখন পৃথিবীটা শুরু হয়েছে, যখন সে সৃষ্টি হয়েছে, তখনও প্রাণের সৃষ্টি কিন্তু হয়নি। তাহলে দেখো যারা সৃষ্টি নিয়ে যখন আমরা আলোচনা করছি, তাহলে আমরা জানতে পারবো যে এই যখন সৃষ্টি হচ্ছে তখন একজন বিজ্ঞানী, ঠিক আছে, ওপারিন নামক একজন বিজ্ঞানী, ঠিক আছে, 1920 খ্রিস্টাব্দে তিনি একটা মন্তব্য প্রকাশ করলেন যে সত্যি সত্যি কী করে পৃথিবীটা সৃষ্টি হচ্ছে সেইটা জানার জন্য। তো সত্যি সত্যি পৃথিবীটা কী করে সৃষ্টি হচ্ছে সেইটার তিনি একটা কনসেপ্ট দিলেন, যে দেখো প্রথমে যেটা হচ্ছে যে আমাদের যে যৌগগুলো ছিল, ঠিক আছে, যে যৌগগুলো ছিল সেইগুলো থেকে তারা নিজেদের মধ্যে রিয়াকশন করেছে, এবং রিয়াকশন করার ফলে তাদের থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে। এবং আমি ক্লাসে বা অন্যান্য ভিডিওতেও হয়তো হয়েছে, আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছেও এইটা নিয়ে, ঠিক আছে, তো চাইলে তোমরা দেখতে পারো, ভিডিওজের মধ্যে থাকবে, ঠিক আছে।
তো প্রাণের সৃষ্টির একটা কনসেপ্ট ছিল, যে যা আমি বলেছিলাম তোমাদেরকে, যে থান্ডারস্টর্মের মাধ্যমে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছিল। থান্ডারস্টর্ম মানে যে যৌগগুলো রয়েছে, যেমন তুমি দেখলে এখানে মিথেন আছে, ঠিক আছে, যেমন জল আছে, অ্যামোনিয়া আছে, এদের মধ্যে থান্ডারস্টর্ম হচ্ছে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানো মানে আমরা সবাই জানি যে এখানে প্রচুর প্রচুর শক্তি, ঠিক আছে, ক্রিয়েট হয়। এই প্রচুর প্রাকৃতিক শক্তি দিয়ে কিন্তু দুটো অজৈব মৌল যখন একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন একটা জৈব যৌগের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু হয়ে থাকে। তো আদিম পৃথিবীতে সরল যৌগগুলি থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক শক্তি, বিকিরণের ফলে জৈব যৌগের উৎপত্তির ধাপগুলি হলো, প্রথমে কি বলছে, জীবন সৃষ্টির আগের পরিবেশের অবস্থা, তারপর জীবন সৃষ্টি আদি যৌগসমূহ, তারপর যেটা হয়েছিল সেটা এই জায়গাটা মনে রাখবে, এবং এটা আমি একটু ডিটেলসে করাবো, ঠিক আছে। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার তৈরি হলো, তারপর প্রোটোসেল, তারপর প্রোক্যারিওট, তারপর ইউক্যারিওট। আজকের ডেটে তোমরা যেটা পড়ো, যে আমরা সেল পড়ি, তা আমরা দুটো পড়ি, একটা ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এবং আমি অনেকবার এটা বলেছি যে প্রোক্যারিওটিক মানে আদি কোষ, ইউক্যারিওটিক মানে, তো অনেকেই জানো তোমরা, ইউক্যারিওটিক মানে হচ্ছে অত্যাধুনিক, ঠিক আছে, উন্নত কোষ, আদর্শ কোষ, এবং তার পুরনো ছিল প্রোটোসেলের মধ্যে একদম শুরুতে যে প্রাণী, যে কোষের মতন যে আকৃতিটা তৈরি হয়েছিল, যেটার মধ্যে লিভিং পার্টিকেল ছিল, সেইটা ছিল কোয়াসার্ভেট। সো মেন কনসেপ্ট হচ্ছে কোয়াসার্ভেট। আমরা আস্তে আস্তে দেখব যে এইবারে বলছে যে অরিজিন অফ প্রোটোসেল কীভাবে হলো, তাহলে প্রোটোসেলের তৈরিটা কেমন, ঠিক আছে। তাহলে প্রোটোসেল তৈরি হয়েছে যে এই যে আদিম পৃথিবীর সমুদ্রের জলে কি হয়েছে, আদিম পৃথিবীর সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। এবং আমি তোমাদের বলে রাখি, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনও কিন্তু শুরুর দিকে ছিল না, সময়ের সাথে সাথে তারাও কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো প্রথম দিকে যে সরল অ্যামাইনো অ্যাসিডগুলি হচ্ছে, যেমন গ্লাইসিন, যেমন অ্যালানিন, ঠিক আছে, এই সব অ্যামাইনো অ্যাসিডগুলি শুরুর দিকে কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। তারপর কি হয়েছে, তাহলে প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়েছিল, ঠিক আছে, এবং যাকে ওপারিন, সেটাকে কোয়াসার্ভেট বলেছেন। ওপারিন একটা কনসেপ্ট দিয়েছেন, যিনি বলেছেন যে একটা সমুদ্রের জলের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেখানে কি হচ্ছে, যেখানে কিন্তু প্রোটিন থাকছে, ঠিক আছে, তার সাথে কি থাকছে, তার সাথে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং দ্বিস্তর আবরণ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে আমরা কি বলছি, কোয়াসার্ভেট। তখনও কিন্তু সেল তৈরি হয়নি, এবং এইটা একদম শুরুর কথাটা তিনি বলছেন, যে প্রোটিন তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা সেলের মতন আকৃতি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো সময়ের সাথে সাথে কনসেপ্ট কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তিনি বলেছেন এর ওপারিনের কনসেপ্ট অনুযায়ী, এখানে প্রশ্নে একদম নাম ধরে আসবে, ঠিক আছে, যে ওপারিন কি বলেছেন। তো ওপারিন কোয়াসার্ভেটের কনসেপ্টটা দিয়েছেন, ঠিক আছে। তিনি বলেছেন লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত, একে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ ছিল, ঠিক আছে। এবং পরে বিজ্ঞানী ফক্স 1965 খ্রিস্টাব্দে তিনি মাইক্রোস্ফিয়ারের কনসেপ্টটা দেন, ঠিক আছে। এবং তিনিও বলেন যে এই যে কোষ, সেটা কি হচ্ছে, একটা অর্ধবৃত্ত পর্দা বেষ্টিত প্রোটিনের একটি গঠন। অতএব তুমি যদি ওপারিন, সেই সময়টাতে যখন কোয়াসার্ভেটের কনসেপ্টটা দেওয়া হচ্ছে, তখন মাইক্রোস্ফিয়ারের কনসেপ্টটাও কিন্তু দেওয়া হচ্ছে, এবং উভয়েরই বক্তব্য কিন্তু অলমোস্ট সেম। কি বলতে চাইছে উভয়, যে ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল গঠন এবং নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপযুক্তিমূলক বিক্রিয়া দেখাতে পারতো। তার মানে তখন যে কোষটা তৈরি হয়েছিল, তার মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিড, মানে যেটা ডিএনএ আরএনএর যে মেন কম্পোনেন্ট, সেটা, তাহলে নিউক্লিক অ্যাসিডও আমরা দেখতে পাচ্ছি, আর অ্যামাইনো অ্যাসিডও দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, আর নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ কিংবা আরএনএ। অতএব যদি ডিএনএ এবং আরএনএ তৈরি হওয়ার নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওটাইড এবং অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন তৈরি করে, এই দুটো যদি কোনো সেলের মধ্যে থাকে, তাহলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে বলতে পারি যে সেখানে কিন্তু একটা কোষ তৈরি হওয়ার উপযুক্ত ব্যবস্থা হয়ে গেছে। সো এইভাবে ওপারিন এবং ফক্স দুটো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার মার্ক করে দিচ্ছি, ওপারিন এবং ফক্স দুজন। ওপারিন কি বলেছিলেন, ওপারিন বলেছিলেন কোয়াসার্ভেটের কনসেপ্ট, আর ফক্স কি বললেন, ফক্স বললেন মাইক্রোস্ফিয়ারের কনসেপ্ট, এবং দুটাতেই কিন্তু গল্পটা অনেকটা একই রকমের। ওপারিন লিপিড এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেটের গল্প বলেছেন, ফক্স বলেছেন অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিওটাইডের গঠন। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে আদি কোষ বা প্রোটোসেল, ঠিক আছে। তাহলে প্রোটোবায়ন্ট যে তৈরি হচ্ছে, তার মানে এই কোয়াসার্ভেটের সাথে পরে যখন ইভলভড হয়ে প্রোটোসেল তৈরি হচ্ছে, এই প্রোটোসেল কি করে তৈরি হচ্ছে না, দেখো
ওপারিন এর কথা অনুযায়ী যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড থাকবে, আর আমাদের ফক্সের কথা অনুযায়ী নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থাকবে। তো আমরা জানি যে, আমরা যারা একটুও সেল পড়েছি আগে, তারা আমরা জানি যে একটা সেল তৈরি হওয়ার জন্য আমার ডিএনএ কিংবা আরএনএ লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিন লাগবে, কারণ কি প্লাজমা মেমব্রেন বলো, বিভিন্ন কোষাঙ্গন বলো, তারা প্রোটিন দিয়ে তৈরি। তার সাথে আমরা জানি প্লাজমা পর্দা তৈরি করার জন্য আমার লিপিডও দরকার, আর তার সাথে আমার কার্বোহাইড্রেটও দরকার। অতএব ওপারিন যে অর্ধেকটা কনসেপ্ট দিয়েছে আর ফক্স যে অর্ধেকটা কনসেপ্ট দিয়েছে, সেই দুটো কনসেপ্ট মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে আদিকোষ। এটাই এক্স্যাক্টলি আমরা কিন্তু বলতে পারি। সো এইটুকু জায়গা আমাদের একদম বেসিকে আমাদের জানতে হবে, এবং এইখান থেকে এই ধরনের প্রশ্ন তুমি এখনই বুঝতে পেরে গেলে যে কোন দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। না, একটা হচ্ছে ওপারিন কী বলেছিলেন না কোয়াসারভেট, আর ফক্স কী বলেছিলেন না, তিনি বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ারের কনসেপ্টটা তিনি কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে, এবং তারপরেই প্রোটোসেলের কনসেপ্টটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি আরেকটু জিনিসটাকে ডিটেলসে করার জন্য আমি আরেকটু দেখব, ঠিক আছে। দেখো, এখান থেকে আরও কিছু প্রশ্ন পাবো, কেন কি দেখো, একটা বই ইজ নট এনাফ, আমি এটা বারবার বলি। আমি তো তোমাদের এমনিতেও বললাম যে আমরা একটা বই প্রথমে আমাকে শেষ করতে হবে, বাট যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, অ্যাটলিস্ট 9-10 বই থেকে ম্যাক্সিমাম ওই জায়গাটা থেকে যতটা পসিবল ততটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। বাট সিরিয়াসলি যারা একটু বুঝে যাচ্ছ ব্যাপারটা, যাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ভিডিও দেখে, ঠিক আছে, যারা রেসপন্স করছো, তারা একটু বুঝতে পারবে যে আর একটু বাড়তি পড়লে হয়তো ভালো হয়। সো সবাইকেই বলবো, শুধু এই চ্যাপ্টার না, অন্য চ্যাপ্টার, এই চ্যাপ্টার না হয়, দেখো আমি যেটা পড়াচ্ছি সেটা এনাফ, ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমি যেটা পড়াচ্ছি সেটা এনাফ, তুমি দেখবে এতে বাড়তি আর কিছু নেই। বাট তবু মানে খুব যারা একদম মানে মানে আর একটা মানে কি বলবো, মানে তারা, আমি এটা বলেই থাকি এবং এটা আমার এর মধ্যেই পড়ছে যে 11-12 বই কিন্তু একটু পড়ে নিও, ঠিক আছে, 11-12 বই পড়ে নিও, কিংবা আমার চ্যানেলে বাকি যে ভিডিওগুলো আছে সেই টপিক রিলেটেড একটু দেখে নিও, ঠিক আছে। যারা আমার কাছে ক্লাস করো তাদের জন্য কিছু বলার নেই, তাদেরকে আমি অলরেডি তৈরি করে রেখেছি, ঠিক আছে। এই 1 মাস তারা আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, এই ভিডিওগুলো দেখো, ক্লাস করো, নর্মাল, ঠিক আছে। বাট যারা করো না, যারা ইউটিউবের থ্রু দিয়ে যুক্ত হচ্ছে, তাদের জন্য বলছি যে তারা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো, যে বই থেকে পড়াচ্ছি সেই বই বা যে কোনো রাইটারের বই, সেটা পড়ো এবং নোট ডাউন করে নাও খাতাতে নোট ডাউন করার পর জিনিসটাকে তোমরা বারবার রিপিট করো, রিভাইজ করো, ঠিক আছে। সেম জিনিস, নতুন পড়ছো তাও একবার রিভিজ, সকালে পড়ছো তো বিকালে একবার রিভাইজ করো, ঠিক আছে। রিভিশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং একই সাথে যেটা বললাম যে 11-12 বই যদি সম্ভব হয় তাহলে কিন্তু তোমার এক্সট্রিম হয়ে থাকবে। বাট অ্যাট দ্য সেম টাইম এই সময় যারা আগে থেকে 11-12 বই পড়োনি, তারা কিন্তু 11-12 বই ছুতেও যাবে না, তার কারণ হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাবে। তার জন্য বলছি তোমার বেস্ট প্রিপারেশন হবে, এই 30 দিনে 30টা ভিডিও তুমি পড়ো, তোমার বেস্ট প্রিপারেশন হবে, ঠিক আছে। চলো, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই, মাইন্ড ইট, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট তোমার এই টপিকটার জন্য এটা এনাফ, ঠিক আছে, এটা এনাফ। তো আমি এটা বলছি না যে তুমি এখান থেকে সব প্রশ্নের আনসার পেয়ে যাবে, বাট এটা বলছি যে তুমি তোমার যখন বই পড়বে তখন এটার বাইরে আর কিছু সেরকম থাকবে না, যদি থাকে তো সেটা তুমি পড়ে নিও, ঠিক আছে, খুব একটা কিছু থাকবে না, ঠিক আছে, এইটা পড়লেই যথেষ্ট। এমনকি তোমার যদি বই নাও থাকে তাও তুমি এখান থেকে এই ভিডিও থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিও বইয়ের, যেমন আমি অলরেডি এখন 2-3টে বই নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, বাট ভালো স্ট্যান্ডার্ড বই। দেখো, একটু আগে যেমন আমরা পড়লাম 500 বছর আগে, ঠিক আছে, 500 বিলিয়ন, অর্থাৎ 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হলেও, ঠিক আছে, 500 কোটি বছর আগে যদি পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাও কিন্তু প্রাণের সৃষ্টি তখনও অবধি হয়নি। কখন হচ্ছে না, 4.7 বিলিয়ন বছর আগে কী হচ্ছে, জড় উপাদান থেকে ক্রমপর্যায়ে প্রাণের সৃষ্টি বা উৎপত্তি হচ্ছে। দেখো, এই জায়গাটা আমি একটু মেনশন করছি, এখান থেকে কিছু এমসিকিউ তোমরা পাবে, ঠিক আছে। দেখো, তো এখান থেকে যে এমসিকিউটা পাচ্ছ সেটা হচ্ছে যে রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন, ঠিক আছে, তিনি কি বলেছেন যে রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ, এই লাইনটা, ঠিক আছে, এই বইটা আলেকজান্ডার ওপারিন, সায়েন্টিস্টের নাম আলেকজান্ডার ওপারিন, দি অরিজিন অফ লাইফ
অন আর্থ, ঠিক আছে, 1924 খ্রিস্টাব্দে এই বইয়ের মধ্যে তিনি বলেছেন, উৎপত্তি নিয়ে তার ধারণা ব্যক্ত করেছেন। তাহলে এইটা তোমার একটা এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে, এবং এইটা খাতায় লিখে নাও এবং এটা খুব সুন্দর করে তৈরি করো যে আলেকজান্ডার ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ, ঠিক আছে, 1924 তার যে কনসেপ্টটা সেইটা কিন্তু এই ইয়েতে দিয়েছেন, ঠিক আছে। এবং পরবর্তীকালে বিজ্ঞানী JBS হ্যালডেন, ঠিক আছে, র্যাশনালিস্ট, ঠিক আছে, কে না পরবর্তীকালে JBS হ্যালডেন, ঠিক আছে, র্যাশনালিস্ট অ্যানুয়াল 1929, ঠিক আছে, ঠিক আছে, তো জার্নালে প্রাণের উৎপত্তি নিয়ে প্রায় একই রকম মতবাদ প্রকাশ করেছেন। এবং হ্যালডেন আর ওপারিনের মতবাদটা কী হয়েছে, অনেকটা সেম। তাহলে ইনি হলেন ওপারিন, ঠিক আছে, মুখটা দেখে নাও তাহলে মনে থাকবে। ওপারিন হচ্ছেন তিনি চশমা পরেছেন এবং হ্যালডেন তিনি চশমা পরেননি, ঠিক আছে। হ্যালডেন এবং ওপারিন কী করেছেন না, ওনারা প্রাণের সৃষ্টি নিয়ে তাদের কনসেপ্ট দিয়েছেন এবং দুজনেরই যে বইটা বা পেপারটা সেটার নাম আলাদা আলাদা। একজনের পেপারের নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, আরেকজনেরটা হচ্ছে র্যাশনালিস্ট অ্যানুয়াল, ঠিক আছে। এই দুটো জিনিস এইটা কিন্তু এমসিকিউর প্রশ্নতে আসবে, ঠিক আছে। এইবারে মানে আমাদের পড়ার সাথে সাথে কনসেপ্ট বিল্ড আপের সাথে সাথে এখন কিন্তু এমসিকিউটাতে বেশি ফোকাস করা উচিত। খাতায় লিখে নাও সঙ্গে সঙ্গে। ওপারিন আর হ্যালডেন কিন্তু কি বলেছেন, একই ধরনের মতবাদ দিয়েছেন এবং এটাকে ওপারিন হ্যালডেন প্রকল্প নামেও পরিচিত। তাহলে ওপারিন এবং হ্যালডেন প্রকল্প নামে কোনটা বেশি প্রচলিত হয়ে আছে না, এই কনসেপ্টটা, ঠিক আছে। যে ওনারা একটু আগে আমরা ওপারিনের কনসেপ্ট পড়লাম যদিও, ঠিক আছে, তারপর আবারও পড়ছি সেম জিনিস, আমরা রিপিটে দরকার হলে পড়বো যাতে আমাদের কনসেপ্টটা একবারই ক্লিয়ার হয়ে যায়। পৃথিবী উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ, তাহলে সেই সময়টাতে কী ছিল না, পৃথিবী যখন শুরুতে উৎপত্তি হচ্ছে তখন নেবুলার প্রকল্প অনুযায়ী এটা একটা কনসেপ্ট, নেবুলার কনসেপ্ট, ঠিক আছে, নেবুলার কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী নেবুলার প্রকল্প অনুযায়ী 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণা ঘনীভবনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তাই নেবুলার কনসেপ্ট তোমার যদি প্রশ্ন চলে আসে এবং মেনশন করে দেয় যে নেবুলার সৃষ্টি এই অনুযায়ী কী না, তুমি বলবে যে মহাজাগতিক ধূলিকণার ঘনীভবনের ফলে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এটা পৃথিবীর সৃষ্টি পড়ছি আমরা এখনও, কিন্তু এইখানে আমরা পৃথিবীর সৃষ্টি পড়ছি, প্রাণ সৃষ্টি পড়ছি না, ঠিক আছে। তাহলে পৃথিবীর সৃষ্টির কনসেপ্ট যদি কেউ জিজ্ঞেস করে তো নেবুলার প্রকল্প অনুযায়ী মহাজাগতিক ধূলিকণার ঘনীভবন। এছাড়াও আমরা জানি যে একটা বড় গ্রহ ছিল সূর্যের মতো, সেখান থেকে খণ্ড বিনিময়ের ফলে কিন্তু আর্থ সৃষ্টি হয়েছিল এবং পরে তারই চারিদিকে প্রদক্ষিণ করে, সেটাকে আমরা সূর্য বলে জানি। বা অন্য বিজ্ঞানীরা আরও অন্যান্য মতামতও দিয়েছেন, বাট ওভারঅল কিন্তু মানে ম্যাক্সিমাম তুমি যদি মতামত দেখো তো সবাই একই ধরনের মতামতই দিয়েছেন। পরে কি বলছে যে সরল অজৈব যৌগের উৎপত্তি কী হয়েছিল, পৃথিবী যখন শুরুর দিকে তাপমাত্রা, এটা কিন্তু সব জায়গাতে একই আছে 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কী ছিল এখানে, এই সময় পৃথিবীতে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন প্রভৃতি মৌলগুলি মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। এটা আমি বারবার বলছি যে সেই সময় পৃথিবী যখন উত্তপ্ত ছিল তখন কিন্তু এই মৌলগুলি মুক্ত অবস্থায়, মানে তারা একক হিসেবে কিন্তু থাকতে পারছে না। যেহেতু থাকতে পারছে না তাদের যৌগ হতে হবে, তাই হাইড্রোজেন H2-তে পরিণত হয়েছে, নাইট্রোজেন N2-তে পরিণত হয়েছে, জলীয় বাষ্প H2O, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, কার্বন ডাইঅক্সাইড CO2-তে পরিণত হয়েছে। তো এত কিছু পরিণত হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হয়েছে যে এরপর এই যৌগ তৈরি হয়ে যাওয়াটা যখন আর্থ নিজের থেকে করে ফেলেছে, তাহলে আর প্রাণের সৃষ্টি হওয়ার কিন্তু খুব একটা চাপের না। কেন কি আমরা যেটা জানি, আমরা সবাই জানি যে এই জল হচ্ছে মেন একটা উপাদান, মিথেন হচ্ছে মেন, অ্যামোনিয়া হচ্ছে মেন। এই কাঁচামালগুলো থাকলে অটোমেটিক প্রাণের সৃষ্টি হওয়া কিন্তু অনেক সহজ। তার জন্য কি হচ্ছে না, এরপর আমরা দেখব যে এই সময় পৃথিবীর কী ছিল, পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। এটাও প্রশ্ন, প্রত্যেকটা লাইনে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে ম্যাম এটা যদি প্রশ্নে না পড়ে তখন কি, কিন্তু আমি যখন একজন স্টুডেন্ট, আমি যখন পড়ছি তখন আমি লাইনে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন খুঁজে বার করে হচ্ছে আমার কাজ। তাহলে এই সময় শুরুর দিকে পৃথিবীর পরিবেশ কেমন ছিল না, বিজারণধর্মী ছিল। পৃথিবীর পরিবেশ কেমন ছিল না, বিজারণধর্মী ছিল, ঠিক আছে। পৃথিবীর পরিবেশ কেমন ছিল, বিজারণধর্মী ছিল, ঠিক আছে। অর্থাৎ মুক্ত অক্সিজেন সেই সময় প্রকৃতিতে ছিল না। এইটা একটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে। আমরা সবাই জানি যে আর্থ যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। অনেক পরে আর্থ সৃষ্টি হওয়ার, পৃথিবী ঠান্ডা হওয়ার পর, জল সৃষ্টি হওয়ার পর, তারপরে অক্সিজেন সৃষ্টি হয়েছে।
এটা আশা করি তোমরা জানো, যারা জানো না তারা লিখে নাও যে প্রথমে আর্থ পৃথিবীর সৃষ্টি হলো, সে গরম ছিল, সে আস্তে আস্তে ঠান্ডা হলো, জল সৃষ্টি হয়ে গেছে, কিন্তু জল সৃষ্টি হওয়ার পর প্রাণীও সৃষ্টি হয়ে গেছে, মানে জীব সৃষ্টি হয়ে গেছে, বাট তারপর অনেক দিন পর অক্সিজেন সৃষ্টি হয়েছে। তার জন্য অবায়ুজীবী আর বায়ুজীবী মানে রেসপিরেশনের যে কনসেপ্টটা, যেটা অক্সিজেনযুক্ত রেসপিরেশন, যেটাকে আমরা রেসপিরেশনের গ্লাইকোলাইসিস বাদ দিয়ে ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্টেশন, সেটা কিন্তু অনেক দেরিতে হয়েছে, তার আগে গ্লাইকোলাইসিস চলতো। যাই হোক, পৃথিবীর উত্তাপ হ্রাস ক্রমশ জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে এবং পৃথিবীর বৃষ্টিপাত শুরু হয়েছে। তাহলে কী করে বৃষ্টিপাতটা শুরু হলো ম্যাম? শুরুর দিকে না, শুরুর দিকে বৃষ্টিপাত শুরু হওয়ার কারণই হচ্ছে যখন টেম্পারেচার লো হচ্ছে তখন কি হচ্ছে, প্রথমে টেম্পারেচার হাই ছিল, সেখানে হাই ছিল তো বাষ্প তৈরি হয়ে গেছে, বাষ্প তৈরি হয়েছে তো সেটা বাষ্প ঘনীভূত হয়েছে এবং বৃষ্টিপাতে পরিণত হয়েছে। এইভাবে জলচক্র শুরু হয়েছে শুরুর দিকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে আসো জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজিন। তাহলে কেমোজিন একটা প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কেমিক্যাল অরিজিন অফ লাইফ অর কেমোজিন, ঠিক আছে। তাহলে অজৈব যৌগ থেকে জীবের সৃষ্টি কি করে হয়েছিল না, এই ওপারিন কেমোজিন বলে অভিহিত করেছেন, ঠিক আছে। তাহলে কি করেছিল, যে বিজ্ঞানী ওপারিন কেমোজিনের কনসেপ্টটা দিয়েছিল। প্রথম তিনি কি বলেছিলেন, যে প্রথমে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে সরল জৈব যৌগের উৎপত্তি। তো সরল জৈব যৌগের উৎপত্তিটা হলো কি করে না, সরল জৈব যৌগের উৎপত্তি হলো পৃথিবীর তাপমাত্রা যখন 5000 থেকে 6000 যখন ছিল, তারপর সেটা কিন্তু রিডিউস হয়েছে কততে, 1000-এ রিডিউস হয়েছে। 1000 এখন কত আছে, 1000 মানে এখন মানে ইন দ্য সেন্স যখন আমরা পড়ছি ব্যাপারটা, যে সরল জৈব যৌগ যখন উৎপত্তি হচ্ছে 1000 যখন হয়েছে, তখন কি হচ্ছে, যে সরল জৈব যৌগ তখন শুরু হচ্ছে শর্করা, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, এইসব কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ওপারিন কি হয়েছে দেখো, এই বইয়ের এই সব জায়গাগুলো খুব পড়বে, ঠিক আছে, এই সব জায়গা থেকে প্রশ্ন আসে। ওপারিন ও হ্যালডেন তত্ত্বের সাপেক্ষে মিলার ও উরে একটি পরীক্ষা করেন। এই মিলার ও উরের পরীক্ষাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমি এই ভিডিওতে না করলেও পরের ভিডিওতে ওই কনসেপ্টটা ডিটেল করব, ঠিক আছে। তিনি কি করেছিলেন, যে পরীক্ষাগারে আদি পৃথিবীর পরিবেশ সৃষ্টির মাধ্যমে CH4, NH3, O2 আর H2 যৌগগুলি থেকে প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ সক্ষম হয়েছে, সেই পরীক্ষাটা করে দেখিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো দেখো, তাহলে ওপারিন এবং মিলার এবং উরে, এইটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বা দুজনের নাম হচ্ছে ইম্পর্ট্যান্ট, দুটো পার্সোনালিটির নাম মিলার ও উরে আর ওপারিন এবং হ্যালডেন। দুটার মধ্যে কনফিউজ হওয়ার কিছু নেই। ওপারিন ও হ্যালডেন কী বলেছিলেন, দ্য কোয়াসারভাইট মাইক্রো যে কনসেপ্টটা দিয়েছিলেন আমরা শুরুর দিকে যেটা পড়লাম, ঠিক আছে। তো ওই কনসেপ্টটা দিয়েছিলেন ওপারিন, ঠিক আছে। তার সাথে এর আগেও আমরা আরেকটা জিনিস পড়লাম, যে আরেকজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে ফক্স। তাহলে ফক্স যে কনসেপ্টটা দিয়েছিল সেই কনসেপ্টটা ছিল মাইক্রোস্ফিয়ারের। আচ্ছা, ওপারিন আর ফক্সের কনসেপ্ট একই, এবং অ্যাট দ্য সেম টাইম হ্যালডনের কনসেপ্টও কিন্তু সেম ছিল, ঠিক আছে। তো কনফিউজ হওয়ার জায়গা নেই, ওপারিন এবং হ্যালডনের কনসেপ্টও কিন্তু সেম ছিল, ঠিক আছে। তো যখন যেটা প্রশ্ন আসবে তখন তার উত্তর করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ওপারিন এবং হ্যালডনের তত্ত্বকে পরে মিলার এবং উরে কি করেছিল, সেটা আমাদের ল্যাবের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছিলেন, ঠিক আছে। তো এরপর কি হয়েছিল না, যে সরল যৌগ তৈরি হলো, তারপর সেখান থেকে জটিল যৌগ তৈরি হচ্ছে, ঠিক আছে। জটিল যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে। এবং এই তৈরি হওয়াটা আমরা জানি যে যখন সৌরশক্তি ও বজ্রপাত সৃষ্টি হয়েছিল তখনই কিন্তু এই মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিলো এবং এটা তৈরি হয়েছিল। এইবারে কি বলছে, যে নানান জৈব উপাদান মিশ্রিত তপ্ত সমুদ্র জলকে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলুট স্যুপ বলেছিলেন। তাহলে সায়েন্টিস্ট হ্যালডেন আরেকটা ইম্পর্ট্যান্ট লাইন দিয়েছেন যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যে হ্যালডেন বলেছেন হট ডাইলুট স্যুপ কাকে বলেছেন, যে নানান জৈব উপাদান মিশ্রিত তপ্ত সমুদ্রের জলকে। তাহলে তখন যেহেতু টেম্পারেচার হাই ছিল 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন কিন্তু জল কিন্তু পুরো গরম আছে, ঠিক আছে। সমুদ্রে জল থাকতে পারে, এবার জল কিন্তু হিট রয়েছে প্রচুর, তার জন্য সেটাকে হট ডাইলুট স্যুপ বলা হয়েছিল। কে বলেছিলেন, হ্যালডেন বলেছিলেন। ফলে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং তারপরেই দেখো কোয়াসারভাটের কনসেপ্টে চলে আসছে। কোয়াসারভেট কী বলছেন, কোয়াসারভেটের কনসেপ্টে ওপারিন কী বলেছেন, যে কী হচ্ছে, যে যৌগগুলি পরস্পর নিজেদের মধ্যে আকর্ষিত হয়ে হট ডাইলুট স্যুপের মধ্যে পরস্পর মিলিত হয়ে কোয়াসারভেটটা তৈরি হয়েছিল। যথারীতি মানে আমি যেটা বললাম, যে হয় তোমাকে
প্রচুর একটা এনার্জি তৈরি করতে হবে, যেমন বজ্র বিদ্যুতের মতো, যে CH4 আর NH3 এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আদারওয়াইজ তাদের নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হতে হবে, যার দ্বারা তারা নিজেদের মধ্যে অ্যাট্রাকশন হয়ে কি কোয়াসারভেট এর মতন স্ট্রাকচার তৈরি করবে। তাহলে কলয়েড কণা সৃষ্টি হয়েছে প্রাচীন পৃথিবীতে হট ডাইলুট সুপের মধ্যে সীমানা পর্দাবৃত জৈব যৌগ পূর্ণ যে কলয়েড বিন্দু থেকে প্রাচীনতম প্রাণ ও প্রোটোসেল তৈরি হয়েছিল তাকেই কোয়াসারভেট বলছে। ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স মনে করেন যে প্রাচীন সমুদ্রে পর্দাবৃত ও বিভাজন ক্ষমতা সম্পন্ন বিশেষ কণা থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয়। এই কণাগুলিকেই তিনি মাইক্রোস্ফিয়ার বলেছেন। তো অতএব তোমরা বুঝতে পারছো যে আমি দুটো বই থেকে পড়ছি এবং দুটো বইতে একই রকম দেওয়া আছে, একটা বইতে একটু বেশি দেওয়া আছে, একটা বইতে কম। তো কারো যদি বই আছে সে এই বইটা ফলো করার চেষ্টা করবে, এই যে এখন যেটা পড়ছি। ঠিক আছে, যাই হোক পাতাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইবারে কি হচ্ছে, এইবারে যেটা বলছে যে মাইক্রোস্ফিয়ারের কনসেপ্টটা আমরা পেয়ে গেলাম। মাইক্রোস্ফিয়ারে প্রোটিনয়েড নামক প্রোটিনের কী হয়েছে, ওটা প্রোটিনের মতো উপাদান তৈরি হয়ে যাচ্ছে। এবং তারপর যেটা আমরা একদম শেষে পাচ্ছি, আচ্ছা এখানে আরেকটা যেটা পাচ্ছি কোষের, এখানে এটিপির কনসেপ্টও চলে এসেছে। ঠিক আছে, তো এটিপি যেহেতু রেসপিরেশন হচ্ছে সেহেতু এটিপি কিন্তু কোষের মধ্যে এইগুলি আত্মপ্রজননশীল এবং এটিপির ব্যবহার সক্ষম হচ্ছে। মানে আস্তে আস্তে যখন কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের থেকে গ্রো করছে, ঠিক আছে, তখন তার কিন্তু এটিপি তৈরি হচ্ছে। এবং জিনের কনসেপ্টটাও আমরা এই সময় পেয়ে যাচ্ছি, যে আরএনএ প্রোটিনবিহীন আরএনএ এই সময় এবং নেকেড জিন কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবারে চলে আসো যে এবারে বেশ চলো এবারে একটু সংক্ষেপে দেখে নিই যে কীভাবে জীবের উৎপত্তি হচ্ছে, ইউক্যারিওটিক কোষের আবির্ভাবটা কী করে হচ্ছে। না, প্রথমে আদিকোষ পৃথিবীতে, ঠিক আছে, সে কী হচ্ছে, আদিকোষ পৃথিবীতে হাইড্রোজেন হিসেবে থাকতে পারছে না, তো H2 হচ্ছে, কার্বন নাইট্রোজেন N2 হচ্ছে। ঠিক আছে, এরকমও ছিল পৃথিবী। তারপর আস্তে আস্তে যখন ঠান্ডা হচ্ছে তখন কী হচ্ছে, CH4 তৈরি হলো, NH3 তৈরি হলো, H2O CO CO2 এরা তৈরি হলো। তারপর আস্তে আস্তে তাপমাত্রা ইউভি রশ্মি বিদ্যুৎ স্ফুলন, আমি তো বারবার বলছি যে বিদ্যুৎ স্ফুলন হচ্ছে মেইন, যার জন্য কিন্তু জীবের উৎপত্তি হয়েছে। তারপর সেখান থেকে সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি সরল জৈব তৈরি হয়েছে। ধারাবাহিকভাবে রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট প্রভৃতি তৈরি হচ্ছে। তারপর কোয়াসারভেট তৈরি হয়েছে, কোয়াসারভেট, এরপর প্রোটোসেল এবং তারপর প্রোক্যারিওটিক কোষ এবং তারপর ইউক্যারিওটিক কোষ। এটা কিন্তু সবাই একটু মুখস্থ করে নিও, মনে করে নিও। বারবার বলছি, দেখো মুখস্থ করা খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় যখন তুমি একটা কম্পিটিশনে যাচ্ছ তখন তোমার মুখস্থ বিদ্যার খুবই দরকার রয়েছে। এরপর নেক্সট ভিডিওতে আমরা ওই যে মিলার এবং ওরের পরীক্ষাটা এবং এই জায়গাটা থেকে যেটুকু বাকি রইল সেটা আলোচনা করব এবং তারপর এই পরের পোর্শনটা শুরু করব। ঠিক আছে, তো এইখান থেকে দু একটা MCQ যদি না করি তাহলে কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে ভিডিওটা, তাই একটা দুটো MCQ করে তারপর আমরা নেক্সট ভিডিওতে যাব। তো দেখো এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে এইটা, যে কোয়াসারভেট হলো, ঠিক আছে, অপশান আছে, আমি লিখে দিচ্ছি। তাহলে চারটা অপশান হচ্ছে, একটা হচ্ছে শর্করা গঠন, একটা হচ্ছে কলয়েড গঠন, একটা হচ্ছে আদিতম কোষ, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে কোলয়েড গঠন। ঠিক আছে, তুমি বইয়ের লাইনে এই প্রশ্নের আনসার তুমি পাবে। যেমন ধরো এখানেই রয়েছে, ঠিক আছে, যে এই জায়গাটা দেখো, যে কোয়াসারভেট এক প্রকারের কোলয়েড কণা সৃষ্টি, অর্থাৎ প্রাচীন পৃথিবীতে হট ডাইলুট সুপের মধ্যে সীমানা পর্দাবিত জৈব যৌগের যে কোলয়েড বিন্দু সৃষ্টি, ঠিক আছে, প্রাচীনতম প্রাণ বা প্রোটোসেল তৈরি হয়েছে তাকেই কোয়াসারভেট বলে। সো এটা হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে যে মাইক্রোস্ফিয়ারের ধারণাটি প্রবর্তন করেন কে? ঠিক আছে, তো মাইক্রোস্ফিয়ার ধারণাটি কে প্রবর্তন করেন? তো দেখো শুরু থেকে আমরা এটা আলোচনা করলাম যে এখানে অপশান আছে অনেকগুলো, রানিকেত আছে, হ্যালডেন আছে, সিডনি ফক্স আছে, ওপারিন আছে। তুমি জানো যে মাইক্রোস্ফিয়ারের ধারণাটা কিন্তু সিডনি ফক্স দিয়েছেন। ঠিক আছে, এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলি কিন্তু খুঁজে খুঁজে নিজেরা একটু আলোচনা করে নিও। ঠিক আছে, এখান থেকে আরও অনেক প্রশ্ন কিন্তু হতে পারে এবং প্রত্যেকটা প্রশ্ন আসার একটা চান্স আছে। যেমন আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা বাড়িতে করবে এবং এই ধরনের আরও যদি প্রশ্ন পাও সেটাও তোমরা করে নিও। পৃথিবীর জীবের উৎপত্তি হয়েছিল 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন না 3.7 বিলিয়ন। এরপর আরও কিছু প্রশ্ন এবং এই কনসেপ্ট এই টপিকেরই আরও কিছু জিনিস আলোচনা বাকি রইল, যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা স্টে টিউন, চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো। ঠিক আছে।
যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।